আজ আমি একটি নতুন সিরিজ উপস্থাপন করছি। এটি শুধু একটি নতুন রিলিজই নয়, এটি আপনাদের কাছেও হিট হবে বলে নিশ্চিত। কমেডি এবং রোম্যান্সে ভরপুর এই গল্পটি আমাদের নিম্নপদস্থ বোনকে নিয়ে যে হাই স্কুলে পড়ে। তো ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ৮ বছর পর তাদের দেখা হয় যেন তারা অপরিচিত। চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক। পর্বটি একটি নির্দেশনার মাধ্যমে শুরু হয়, যেখানে আমাদের প্রধান চরিত্র নিজের পরিচয় দেয়। আমি বর্তমানে সিস্টেমিক লুপাসে ভুগছি। আমার বয়স ৭১। আমার প্রতিযোগিতা অন্যদের সাথে নয়, বরং আমার নিজের জীবনের সাথে। নির্দেশনাটি এই বলে শেষ হয় এবং আমরা তাকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনি। আজ খাতাগুলো আমার কাছে খুব বিশেষ এবং আজ আমি এটা শেষ করব। সে বলল, বস, বাইরে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং নার্সকে ডাকা হয়েছে। চোখের আড়ালে থেকো, কারণ হাসপাতালে এখন নিশ্চয়ই চরম বিশৃঙ্খলা চলছে। সে সবার দৃষ্টি এড়িয়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করছিল এবং অ্যাটলাস নার্স স্টেশনের নার্সদের চোখে পড়ে যায়। সে তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচায়, সবাইকে বোকা বানানোর জন্য কিছু দুষ্টু কৌশল ব্যবহার করে। এদিকে তার সুপারভাইজার যখন ভুক্তভোগীর সাথে ফোনে কথা বলছিলেন, তখন তিনি প্রধান সম্পাদকের কাছ থেকে একটি ফোন পান। মিস্টার চ্যান তাকে জিজ্ঞাসা করলেন সেখানে পৌঁছতে কতক্ষণ লাগবে। তিনি বললেন মাত্র ১৫ মিনিট। এখানে আমাদের প্রধান সম্পাদক লিংকে দেখানো হয়, যিনি অপেক্ষা করছিলেন। সে ক্লায়েন্টের কাছে ক্ষমা চাইছিল, কারণ চিকু এখনও শুকনো মিশ্রণটি নিয়ে আসেনি এবং তারা সবাই তার জন্য অপেক্ষা করছিল। সে এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে স্কুটারে করে পালানোর জন্য মিশ্রণটি দেওয়ালে টাঙানোর চেষ্টা করছিল। আমাদের প্রধান চরিত্র বাইফান হাসপাতালে প্রবেশ করে। ডাক্তার সেখানে ছিলেন এবং ছবিগুলো দেখে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। এটা কি বাইহেল? না না, এটা বাইহেল কি করে হতে পারে? তার দৃষ্টি সেগুলোর ওপর পড়ল। তিনি দেওয়ালে ধাক্কা খেলেন এবং দুর্ভাগ্যবশত ওটা ছিল তার পুরনো সহপাঠী বাইহানি। এটা ভেবে তিনি নিজেকে হারিয়ে ফেললেন এবং দেওয়াল বেয়ে নিচে পড়তে শুরু করলেন, আর এটা তাকে তার স্কুলের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। সে স্কুল থেকে পালানোর জন্য দেওয়াল পার হচ্ছিল, কিন্তু বাইহানি তাকে পড়ে যাওয়ার সময় বাঁচিয়ে দিল। তিনি নিচে পড়ে গিয়ে বাইহানকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে ধরলে না কেন? উত্তরে সে বলল, তুমি তোমার দলের পরাজয় দেওয়ালে রেখে এসেছ। আমি এবার বক্সিং করার পরিকল্পনা করছিলাম না। আমি সফল হব। তারপর দাঁত দ্রুত উঠে দৌড়ে পালাতে পালাতে বলল, ডাক্তার, আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছেন। আমি সে নই যাকে আপনি ভাবছেন। তিনি উপর থেকে তাকে ধরে ফেললেন এবং বললেন, লিডারশিপ আবার কেমন রোগ? তুমি এভাবে পালাচ্ছ কেন? তার মুখে নিজের নাম শুনে সে নিচু স্বরে বলল, আমার পুরনো গণিত ক্লাসের কথা এখনও মনে আছে। এখন তার পালানোর আর কোনো উপায় ছিল না, তাই সে বাহানের সামনে ভান করে বলল, আমার কোম্পানি থেকে জরুরি ফোন এসেছে। আমি মিথ্যে বলছি না। দেখো, এই পায়েল, এই পাঞ্চালি আজও খুব জরুরি। আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব। এত আলোচনার পর বাহান রাজি হলো, কিন্তু বলল সে আমার সাথে যাবে। সে কথা দিল দিয়ার কাজ শেষ করে আমার সাথে ফিরে আসবে। আমাদের গল্প শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নীলু ওদের চলে যেতে দেখে বলে, এই কি বহিরাগত? ভিন্ন কারো মধ্যে কি আমি কোনো ভুল দেখলাম? সেখানে রান্নার রেসিপি নিয়ে প্রশ্নটি এড়ানোর চেষ্টা করছিল। সে বলল, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন। সে তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, আজ তোমার কি হয়েছে? তুমি আমাকে একটি মেয়ের জন্য ছেড়ে গেলে। এরপর কিছু না শুনেই সে তাকে জিজ্ঞাসা করে, আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করছি। উত্তরে সে বলে, আমি একজন সাধারণ সহকারী, কারো কাছে গুরুত্বপূর্ণ নই, কিন্তু অন্য কারো কাছে গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই তুমি আছো। আমি জানি অসাধারণ কেউ হওয়ার তোমার স্বপ্ন বদলায়নি। পুরো একটা বছর কেটে গেছে, কিন্তু আজও তুমি ঠিক আগের মতোই আছো। হ্যাঁ, সে নিচে বলে, তুমিও বদলাওনি। আগে তুমি যেমন হতাশ হতে, আমিও আজ ঠিক তেমনই হতাম। এতদিনে তোমার নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে, আর এখন তোমার সুন্দর সন্তানও আছে। তাই যখন তারা কোম্পানিতে পৌঁছল এবং চ্যান মিটিংয়ের জন্য সেজেগুজে তৈরি ছিল, চ্যানও জিজ্ঞাসা করে, বস, তাহলে এই ডাক্তার অপ্রত্যাশিতভাবে তোমার সহপাঠী হয়ে গেল? সে মোটেও সেরকম নয়। আমাদের হঠাৎ দেখা হয়েছিল, নইলে আমাদের কখনোই দেখা হতো না। ধান জিজ্ঞাসা করলেন, তুমি ডাক্তার বাহানের কাছে তোমার পরিচয় কেন লুকিয়েছিলে? এবং তারপর সে নিচে বলে, আমি গুরুর কাছ থেকে জানতে পারলাম যে আমি একজন বিখ্যাত ব্যক্তি। তুমি আমাকে উদারভাবে তোমার কাছে চাইতে বলছো। আমি তার সম্পর্কে খারাপ কথা বলতে এতটাই মগ্ন ছিলাম যে আমি খেয়ালই করিনি যে সে আমার পিছনে দাঁড়িয়েছিল। চ্যান ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে শুধু নিজের গল্পই বলছিল। গ্লাস বলল, তোমার ঠোঁট দেখতে বাধ্য হচ্ছে যে তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো। দ্রুত চ্যান তার সেলফোন বের করল। আমি আমার ফোন বের করে তার পিছনে দাঁড়ালাম। তাকে বাইরে দেখা গেল।
এরপর সে এমনভাবে হাত নাড়াচ্ছিল যেন সে তার চুল শুকাচ্ছে। চ্যান নিজের কাজ করার ভান করে বলল, মিটিং রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এই খসড়াটা নিয়ে তাড়াতাড়ি সেখানে চলে এসো। এখানে সে লেমনকে বলে, আমার সাথে করা তোমার প্রতিজ্ঞাটা মনে রেখো, তুমি শীঘ্রই ফিরে আসবে। এরপর তিনি লাইনের সামনে একটি প্রেজেন্টেশন দেন এবং রিসেপশনিস্ট তার সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারেন যে চিফ ফেমাস কামের বয়স ৭১ এবং তিনি তার পেশাগত নাম বাইগুরু রেখেছেন, অর্থাৎ তিনি গাড়ির নামটিও নিজের নামের সাথে যুক্ত করেননি। তার প্রচলিত লক্ষ্য কোটি, তার কমিক্সগুলি ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল এবং আমাদের কোম্পানি প্রচারের জন্য তার সাথে একটি বড় চুক্তি করেছে। এরপর যখন সে প্রেজেন্টেশন দিচ্ছিল তখন সে বাইরে থেকে তার দিকে তাকাতে শুরু করল। সেই অংশটা মনে করতে লাগলো যদিও সে অনেক মন্তব্য পাচ্ছিলে এবং আমি একজন লেখক হতে চেয়েছিলাম। এতে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল, তাই বাহান সবসময় তার পাশে ছিল, তার দিকে তাকিয়ে হাসত, আশেপাশের জিনিসগুলো নিয়ে ভাবত। নিচের প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছিল এবং সে বিএসসিতে একটি বড় প্রজেক্টও পেয়েছিল। তারা তিনজনেই খুশি মনে ফিরছিল। এবং তুমি যদি নতুন কোনো জায়গায় থাকো, আমি তোমাকে আমার অবস্থানের কথা বলে দেব। আমি কার সাথে দেখা করতে যেতে পারি? বাহান আমার সামনে দাঁড়িয়ে বলল, তোমারও তো একটি ছেলে আছে, তাই আমি জানিই না যে সে কার সাথে কথা বলছে। তার সাহায্যে সে উপরে তাকালো এবং জানতে পারল যে সে এখানের নয়। তুমি আমাকে কথা দিয়েছিলে যে কাজ শেষ হলে আমার সাথে আসবে। তোমার কাজ শেষ হলে আমি তোমাকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে বাধ্য করব। মনে হচ্ছিল সে আগে থেকেই জানত এবং সে তার দিকে নিচু চোখে তাকাতে শুরু করল, এটা ভেবে যে সে একদম ঠিক আছে, তাই সে তোমার সাথে যাবে না এবং সে তোমার সাথে যাবে এবং হাসপাতালের সব বিল পরিশোধ করবে। এরপর চ্যান তাকে সব বলে দিল। সে আমাকে সাথে নিয়ে গেল এবং আমি তাকে হাত নেড়ে বিদায় জানাতে থাকলাম। সে চলে যাওয়ার পর আমি বললাম, তুমি কি আমাকে বলেছিলে যে তার গাড়িটা ফিরে এসেছে? আমি কি যে ভালো! ৮ বছর পর তোমার প্রথম ভালোবাসার সাথে দেখা করে তোমার কেমন লাগলো? সে বলল, আমি তার সামনে একজন অপরিচিতর মতো, কিন্তু এ ব্যাপারে আমি খুব আবেগপ্রবণ। যা হওয়ার হোক। এখন আমাকে তার কাছে একজন লাজুক প্রেমিকা মনে হচ্ছে, যে ফ্লার্ট করার পর পালিয়ে যায়। তুমি এতগুলো বছর তাকে ভুলতে পারোনি, আর এখন সে ফিরে এসে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। ৮ বছর আগে তোমার উধাও হয়ে যাওয়ার কারণটা তাকে বলো। এলাচি চিন্তিতভাবে বলল, আমি এসব ইচ্ছে করে করছিলাম না। আমি কি করে জানব যে আমি এত অসুস্থ হয়ে পড়ব? বাইরে তোমার সাথে দেখা করার জন্য আমার শেষ প্রতিজ্ঞাও করা ছিল না। আমার কি হলো? এখন আমি তাকে বলবো যে আমার সিস্টেমিক লুপাস হয়েছে, যেটা আমি গত বছর থেকে পুরোপুরি ভুলে গেছি। তার জন্য আমার খারাপ লাগছে। সে এটা অনুভব করবে এবং আমি যদি না চাই যে তুমি আর চেয়ারম্যান ছাড়া আর কেউ এটা জানুক, তাহলে সে আমার পাস নিয়ে আমাকে কোনো প্রশ্নও করবে না। বছরের পর বছর ধরে আমি সূর্যের আলো উপভোগ করতে পারিনি, কারণ আমি তা অনুভব করতে পারিনি এবং আমি যে খাবারটা চাইতাম তাও খুঁজে পাইনি। এটা শুনে লিঙ্গ আবেগপ্রবণ হয়ে যায় এবং ফোনটা রেখে দেয়। এদিকে ভেহিকেল চ্যান তাকে ম্যাচটির সম্পর্কে জিজ্ঞাসা করছে, যার উত্তরে সে বলে, না, আমি জিয়ের অনেক বড় ফ্যান এবং আমাদের ইভেন্টে দেখা হয়েছিল, কিন্তু তারপর সে কোথাও উধাও হয়ে গেছে। নিচু স্বরে সে বলে, ওকে নিয়ে আমরা শুধু এটাই করতে পারি। চেন্নাইয়ের অ্যারাইভাল লিমিটেড থেকে আবার ওকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল যে সে আপনার এলাকার বাসিন্দা এবং তার একটি ডাক্তারের প্রয়োজন হতে পারে। একটু ভেবে দেখা যাক, সে বলল। আমি কারো কাছে যাচ্ছি না। আমি ফোনটা ধরিনি। এই বলে সে চলে যায় এবং স্কুটারে থাকা স্পেশালকে ফোন করে। যখন সে পালানোর চেষ্টা করছিল, দায়ান দ্রুত তার কাছে গিয়ে হাসপাতাল থেকে পড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। সে তাকে বলে, গুরুবাইয়ের ৮ ক্লাসে ভর্তি হয়ে আমি সুযোগটা পেয়েছিলাম, কিন্তু এই লোকগুলো আমাকে যেতে দিচ্ছে না। এরপর বাহানের তাকে নিজের দিকে টেনে নেওয়ার একটি ছবি দেখিয়ে সে বলে, তোমার গুরু আসবে। সে আমার সহপাঠী। আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ওর ক্লাসে গিয়ে ওর অটোগ্রাফ এনে দেব। দ্বিতীয় সিজনে আমরা তাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য বাহানের পিছনে ছুটতে দেখি। যখন সে বলে তোমার কিছু নেই, সে জিজ্ঞাসা করে, যাও তোমার ক্লায়েন্টদের সাথে দেখা করো। এটা মুছে ফেলো, সে বলে। ওই মেয়েটি আমার ক্লাসে ছিল, ওর সাহায্যের দরকার ছিল, আর আমি শুধু বিষয়টাকে একটু জমিয়ে দিয়েছি। ইলু ইলু রোগীর দেওয়া একটি কমিক বই দেখে তা নিয়ে মজা করতে শুরু করে। এতক্ষণে দায়ান রোম্যান্টিক কমিক্স পড়ত, যেখানে চরিত্রের নাম তার এবং তার বোনের নামে লেখা ছিল, কিন্তু চরিত্রগুলোর নাম বদলে দেওয়া হয়েছিল। এটা আমি করেছি। এমন একটি রোম্যান্টিক কথা পড়েও সে বিব্রত বোধ করল। সে অমিতাভের কথা থেকে নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করল, কিন্তু কুকুরটা তার কথাই ভাবতে থাকল। সে বলল, হুইস্কি নয়, তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছ। তারপর সে কাচির কাছে এলো, যে খুব খুশি ছিল এবং তার প্রিয় জিনিসটা তার কাছে ছিল।
ন্যাক দলের সদস্য মুরলী গায়কের পারফরম্যান্স দেখার পরিকল্পনা করে। সে লোহানের সাথে তার জন্মদিনের পার্টি দেখতে গিয়েছিল। লোহান তাকেও জোর করে নিজের পারফরম্যান্স দেখাতে নিয়ে এসেছিল। কনসার্টের সময় লোহান তাকে লক্ষ্য করে যে বেশ মজা করছিল এবং তারপর তাকে ফিরিয়ে দিতে শুরু করে। সে অনেক মদ খেয়েছিল এবং তার অবস্থা খুব খারাপ হতে যাচ্ছিল। আমরা চ্যানেলে একটি মেয়েকে ঘুমিয়ে পড়তে দেখি, কিন্তু মনে হয় সে আগে থেকেই এটা জানত। তাই সে এখানে আসে যেখানে সে ছিল এবং লিঙ্গ ভুল করে এখানে পৌঁছে যায় এবং এর জন্য সে খুব ভয় পেয়ে যায়। এই সময় সে এটা ওর ওপর ছুঁড়ে মারে এবং তারা আবারও মুখোমুখি হয় এবং অন্যজনও তাকে নিজের দিকে টেনে মনে করতে শুরু করে, তুমি এর আগে আমাকে ছেড়ে গিয়েছিলে। সে মিথ্যে বলে, আমি তোমাকে ধরতে পারতাম কিন্তু আমি তোমাকে থামাতে পারিনি, কারণ এটা তোমাকে স্থির রাখে। এরপর সে বলে, আমরা চ্যানকে গাড়িতে ঘুমন্ত অবস্থায় দেখি। এরপরও সে মেঝেতে শুয়ে বাইরে তাকিয়ে থাকে এবং বলে, অবশেষে তোমাকে ধরে ফেলেছি। আমাদের এই পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্ব পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলো না।